রাতের খাবারে বসেছিলাম সবাই। মা বাবা সিরিয়াল দেখছেন টিভিতে। আমরা ভাইবোন টেবিলে বসে খাচ্ছি। আমি ভাতে ঘি দিচ্ছিলাম, ভাই পাশে বসে খাচ্ছিল। হঠাৎ চামচ দিয়ে আমার প্লেটে একটু আলুর তরকারি তুলে দিল। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। তার এরকম আচরণ স্বাভাবিক নয়। সে হাসল, কাছে এগিয়ে এলো। এরপর চুপি চুপি আমার কানে এই কথাগুলো বলল। খাবার টেবিলে বসে ভাই আমাকে বলল সারা জীবন খাওয়াবে। আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল, আপা, আমি তোমাকে এভাবেই খাওয়াবো সারা জীবন। আমি তোমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে পেতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবগু। গরম তরকারির ভাপে আমার চোখ আপনা থেকেই জলে ভরে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার নিজের ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। এটা কি ধরনের পরিহাস? নাকি সে সত্যি? না, এটা অসম্ভব। ভাই বোনের সম্পর্ক পবিত্র। চুপ করো, আমি ফিসফিস করে বললাম। মা বাবা শুনতে পাবেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা চক্রবর্তী। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস চক্রবর্তী, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর সুমনা। অভিক ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। সুমনা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনার কথা বলবো। এমন এক ঘটনা যা আমার সমস্ত জীবনকে বদলে দিয়েছিল। আমার ভাইয়ের আচরণ আমাকে হতবাক করে দিয়েছিল সেই দিন। সেদিন রাতের খাবারে আমরা সবাই টেবিলে বসেছিলাম। মা বাবা টিভিতে সিরিয়াল দেখছিলেন। আমার ভাই রাহুল আর আমি পাশাপাশি বসে খাচ্ছিলাম। হঠাৎ রাহুল আমার প্লেটে তরকারি তুলে দিল। তারপর যা বলল তা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। সেই রাতের পর থেকে আমি রাহুলকে এড়িয়ে চলতে শুরু করলাম। আমাদের বাড়ির পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠল। বাবা মা বুঝতে পারেননি কেন আমরা যারা আগে এত ভালো ভাইবোন ছিলাম হঠাৎ এতটা দূরত্ব তৈরি করলাম। একদিন স্কুলের পর বাড়ি ফিরে দেখি বাড়িতে কেউ নেই। মা বাবা কোথাও বেরিয়েছেন বলে একটা চিরকুট রেখে গেছেন। আমি ঘরে ঢুকে জিনিসপত্র গুছাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। ঘুরে দেখি রাহুল। আপা, আমাদের কথা হওয়া দরকার, রাহুল বলল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম। রাহুল, এটা ঠিক নয়। তুমি আমার ভাই। রাহুল ধীরে ধীরে এগিয়ে এলো। আপা, আমি জানি তুমি আমাকে এড়িয়ে চলছ। কিন্তু আমি যা বলেছিলাম সেটা সত্যি। হাতে একটা খাম ধরা ছিল রাহুলের। সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। এটা দেখো। কাপা হাতে আমি খামটা নিলাম। খুলে দেখি কিছু পুরনো ছবি আর কাগজপত্র। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। আপা, আমরা আসলে সম্পর্কে ভাইবোন নই, রাহুল বলল। এই কথা শুনে আমি যেন বাজ পড়া গাছের মতো দাঁড়িয়ে রইলাম। কি বলছো তুমি? মা বাবা আমাদের সত্যি কথা কখনো বলেননি। এই দেখো, এটা আমার জন্ম সার্টিফিকেট। এটা আমি মার সিন্দুক থেকে পেয়েছি। এখানে দেখা যাচ্ছে আমি দত্তক নেওয়া সন্তান। আমি কাগজগুলো দেখলাম। সেখানে সত্যিই রাহুলের জন্ম সার্টিফিকেটে উল্লেখ ছিল যে সে দত্তক নেওয়া। আরও কিছু পুরনো ফটো ছিল, যেখানে দেখা যাচ্ছে আমার মা বাবা এক অনাথ আশ্রম থেকে রাহুলকে নিয়ে আসছেন। আমার মাথা ঘুরতে লাগল। তাহলে তুমি আসলে আমার গু? হ্যাঁ, আপা। আমি তোমার সম্পর্কে ভাই নই। এজন্যই আমি তোমাকে বললাম। আমি তোমাকে গু। আমি হাত তুলে তাকে থামালাম। রাহুল, এটা ঠিক নয়। তুমি আমাদের পরিবারের সদস্য। আমরা তোমাকে ছোটবেলা থেকে ভাই হিসেবেই দেখেছি, জেনেছি। একটা কাগজের টুকরো সেই সম্পর্ক বদলাতে পারে না। রাহুল ম্লান হাসল। তাহলে কেন তুমি এড়িয়ে চলছ আমাকে? কারণ কি বলবো ভেবে পেলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, রাহুল, তুমি আমার জীবনের একটা অংশ। আমরা একসাথে বড় হয়েছি। তুমি আমার সামনে কাঁদেছ, হেসেছ। আমি তোমার হাত ধরে স্কুলে নিয়ে গেছি। এসব কি এত সহজে ভুলে যাওয়া যায়? রাহুলের চোখে জল এসে গেল। আমি জানি না আপা। শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আমি তাকে জড়িয়ে ধরলাম।
আমিও তোমাকে ভালোবাসি, রাহুল। কিন্তু একজন বোন হিসেবে। আর সেটাই ঠিক। আমরা দুজনে অনেকক্ষণ কাঁদলাম। সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ দরজায় শব্দ হল। বাবা মা ফিরে এসেছেন। আমরা দুজনেই চোখ মুছে দরজা খুললাম। মা দেখে অবাক, কি হয়েছে তোমাদের? কাঁদছিলে নাকি? রাহুল বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবা, আমি কি আপনাদের সন্তান নই? বাবা মা হতবাক হয়ে গেলেন। বাবা ধপ করে সোফায় বসে পড়লেন। তোমরা তোমরা কিভাবে জানলে? আপনারা আমাদের মিথ্যা বলেছেন সবসময়, রাহুল বলল। মা কাঁদতে শুরু করলেন। না বাবা, আমরা মিথ্যা বলিনি। শুধু সত্যি কথাটা বলিনি ঘি। বাবা উঠে এসে রাহুলের কাঁধে হাত রাখলেন। বাবা, শোনো। তুমি আমাদের সন্তান। দত্তক নেওয়া হলেও তুমি আমাদের সন্তান। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকেই তুমি আমাদের ছেলে গু। মা কাঁদতে কাঁদতে বললেন, আমরা ভেবেছিলাম একদিন সব বলব। কিন্তু সময় কেটে গেল, ভুলে গেলাম। আমাদের ভুল হয়েছে গি। বাবা বললেন, তোমার জৈবিক বাবা মা একটা দুর্ঘটনায় মারা যান, তখন তুমি মাত্র কয়েক মাসের শিশু। তোমার নানা নানি তোমাকে অনাথ আশ্রমে রেখে যান, তারপর তারাও আর খোঁজ নেননি। আমরা তোমাকে সেখান থেকে নিয়ে এসেছিলাম গে। সেই দিন থেকে আমাদের পরিবারে অনেক কিছু বদলে গেল। রাহুল জানতে পারল তার আসল পরিচয়। তার জীবনে নতুন সত্য প্রকাশ পেল। কিন্তু এটা জানা সত্ত্বেও আমাদের পরিবারের বন্ধন আরও গভীর হল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। প্রায় 2 মাস পর একদিন আমরা সকলে নাস্তা করছিলাম। হঠাৎ দরজায় বেল বাজল। দরজা খুলে দেখি একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। আমি সুমিত্রা সেন। রাহুল রায় কি এখানে থাকেন? তিনি জিজ্ঞেস করলেন। বাবা মা দৌড়ে এলেন। আপনি কে? রাহুলকে কিভাবে চেনেন? মহিলা মৃদু হেসে বললেন, আমি রাহুলের নানি গো। এই কথা শুনে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। রাহুলের নানি? মানে তার জৈবিক মায়ের মা? মহিলাকে ভেতরে আমন্ত্রণ জানানো হল। তিনি বসার পর রাহুলকে ডাকা হল। রাহুল ঘর থেকে বেরিয়ে এসে মহিলাকে দেখে থমকে দাঁড়াল। বাবা, এসো। আমি তোমার নানি, মহিলা বললেন। রাহুল আস্তে আস্তে এগিয়ে গেল। আপনি আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন? অনেক বছর ধরে খুঁজছি। তোমার মা বাবার দুর্ঘটনার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তোমার নানা তোমাকে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন। আমি যখন সুস্থ হলাম তখন জানতে পারলাম তোমাকে দত্তক দেওয়া হয়েছে। কিন্তু তখন আর কোনো তথ্য পাইনি। এতদিন পর একটি সামাজিক সংস্থার সাহায্যে তোমাকে খুঁজে পেলাম গু। সেই দিন থেকে আমাদের জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু হল। রাহুল তার বাস্তব পরিবার সম্পর্কে জানতে পারল। তার নানি তাকে তার মা বাবার ছবি দেখালেন, তাদের সম্পর্কে গল্প বললেন। কিন্তু এখানেও গল্পের শেষ নেই। একদিন রাহুলের নানি আমাদের বাড়িতে এলেন। তার সাথে একটি বড় ফাইল নিয়ে এসেছিলেন। আমার মেয়ে মারা যাওয়ার আগে এই ফাইলটি আমাকে দিয়েছিল। বলেছিল রাহুল বড় হলে ওকে দিতে। তিনি বললেন। ফাইলটি খুলে দেখা গেল তাতে কিছু জমিজায়গার দলিল, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় রাহুল, আমি তোমার মা। যখন তুমি এই চিঠি পড়বে তখন আমি এই পৃথিবীতে থাকব না। তোমার বাবার সাথে আমরা যে সম্পত্তি অর্জন করেছিলাম তার সবই তোমার। কিন্তু সম্পত্তি ছাড়াও আমরা তোমাকে একটি গুরুত্বপূর্ণ কিছু দিয়ে যেতে চাই, সত্যের সন্ধান। আমাদের মৃত্যু দুর্ঘটনা ছিল না। এটি একটি ষড়যন্ত্র ছিল। তোমার বাবা একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন, একটি এমন প্রযুক্তি যা সারা বিশ্বের জ্বালানি সংকট দূর করতে পারে। কিন্তু কিছু শক্তিশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান চেয়েছিল এই প্রযুক্তি নিজেদের হাতে নিতে। তোমার বাবা রাজি না হওয়ায় তারা আমাদের হত্যা করে। আমার চিঠির সাথে একটি পেন ড্রাইভ দিয়ে যাচ্ছি। এতে তোমার বাবার গবেষণার সব তথ্য আছে। এটি গোপন রাখো। যখন সময় উপযুক্ত হবে তখন এটি সঠিক হাতে তুলে দিও। তুমি জানবে কখন এবং কাকে দিতে হবে। তোমাকে অশেষ ভালোবাসা, তোমার মা গু। চিঠির সাথে পেনড্রাইভটিও ছিল। রাহুল, আমি এবং আমাদের বাবা মা পুরো বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। কি আছে এই পেনড্রাইভে? কারা হত্যা করেছিল রাহুলের বাবা মাকে? আমরা পেনড্রাইভটি খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এটি পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু খুলতে পারলাম না। একদিন রাতে আমি আর রাহুল বাড়িতে একা ছিলাম।
হঠাৎ দরজায় জোরে জোরে নক হতে লাগল। আমরা দরজা খুলে দেখি দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। আপনারা কি রাহুল রায়ের বাড়ি? একজন জিজ্ঞেস করল। রাহুল সাবধানে উত্তর দিল, আপনারা কে? আমরা সরকারি গোয়েন্দা সংস্থা থেকে এসেছি। আমাদের সাথে আপনাদের একটি জরুরি আলোচনা আছে কি? তারা তাদের পরিচয়পত্র দেখাল। আমরা তাদের ভেতরে আসতে দিলাম। আমরা জানি আপনার কাছে একটি পেনড্রাইভ আছে, একজন বলল। আপনার পিতা অনিল রায়ের গবেষণার ফলাফল সেখানে আছে। আমাদের সেটি দরকার। রাহুল চমকে উঠল। আপনারা কিভাবে জানলেন? আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি অনুসরণ করছি। আপনার পিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন, সম্পূর্ণ পরিবেশবান্ধব, অফুরন্ত জ্বালানি উৎপাদনের একটি পদ্ধতি। কিন্তু কিছু লোক তা চুরি করতে চেয়েছিল। আমরা সেই লোকদের খুঁজছি। আপনার সাহায্য দরকার। আমরা তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। পেনড্রাইভের বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব যে এরা সত্যিই সরকারি লোক? আমরা আপনাদের বিশ্বাস করতে পারছি না, আমি জানালাম। আমাদের কিছু প্রমাণ দরকার। তারা আমাদের আরও কিছু কাগজপত্র দেখালো, কিন্তু আমরা এখনও সন্দিহান ছিলাম। আমরা বললাম যে আমাদের আরও চিন্তা করতে হবে। তারা চলে যাওয়ার পর আমরা রাহুলের নানিকে ফোন করলাম। তিনি শুনে খুব চিন্তিত হলেন। ওরা সরকারি লোক নয়। ওরা সেই লোকেদের লোক যারা তোমার বাবা-মাকে হত্যা করেছে। পালাও, এখনই বাড়ি ছেড়ে পালাও। আমরা দ্রুত কিছু জামাকাপড় আর পেনড্রাইভটি নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। রাহুলের নানি বললেন তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিতে। সেখানে একজন লোক আছেন যিনি পেনড্রাইভটি খুলতে সাহায্য করতে পারেন। আমরা ট্যাক্সি করে শহরের অন্য প্রান্তে চলে গেলাম। পথে দেখলাম একটি কালো গাড়ি আমাদের পিছু নিয়েছে। আমরা ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বললাম। অনেক গলিঘুজি পার হয়ে আমরা তাদের চোখে ধুলো দিতে সক্ষম হলাম। রাহুলের নানির বন্ধুর বাড়িতে পৌঁছে আমরা দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক আমাদের অপেক্ষা করছিলেন। আমি অনিরুদ্ধ সেন, তোমার বাবার বন্ধু। তিনি রাহুলকে জানালেন, পেনড্রাইভটি দাও, আমি দেখি খুলতে পারি কিনা। তিনি পেনড্রাইভটি নিয়ে কম্পিউটারে লাগালেন। কিছুক্ষণ চেষ্টা করার পর বললেন, পেনড্রাইভটি খোলার জন্য একটি বিশেষ পাসওয়ার্ড দরকার। তোমার বাবা একজন কূটকৌশলী ব্যক্তি ছিলেন। তিনি নিশ্চয়ই এমন একটি পাসওয়ার্ড রেখেছেন যা তুমি অনুমান করতে পারো। রাহুল মাথা নাড়ল। কিন্তু আমি তো বাবাকে চিনি না। কিভাবে বুঝব কোনো পাসওয়ার্ড তিনি ব্যবহার করেছেন? অনিরুদ্ধ বাবু একটু ভেবে বললেন, তোমার মায়ের চিঠিতে কোনো ইঙ্গিত আছে কি? বা পেনড্রাইভের সাথে আর কিছু ছিল কি? রাহুল চিঠিটি আবার পড়ল। না, এখানে কোনো ইঙ্গিত নেই। আমি বললাম, হতে পারে তোমার জন্মদিন বা তোমার নাম। রাহুল পাসওয়ার্ড হিসেবে তার জন্মদিন, নাম ইত্যাদি লিখে দেখল। কিন্তু কোনোটিই কাজ করল না। আমার মনে হচ্ছে পাসওয়ার্ডটি তোমার মা-বাবার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা তারিখের সাথে সম্পর্কিত, অনিরুদ্ধ বাবু বললেন। রাহুলের নানি বললেন, তোমার মা-বাবার বিয়ের তারিখ হতে পারে। রাহুল সেটিও চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। ঠিক তখনই বাইরে গাড়ি থামার শব্দ হল। আমরা সবাই জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম সেই কালো গাড়িটি। ওরা এসে গেছে, আমি বললাম। অনিরুদ্ধ বাবু দ্রুত একটি সিদ্ধান্ত নিলেন। পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ো। আমার গাড়ি আছে। চাবি নাও। রাজারহাটে আমার একটি পুরানো বাড়ি আছে। ওখানে যাও। ঠিকানা চাবির সাথে আছে। আমরা বাড়ি থেকে দ্রুত বেরিয়ে পড়লাম। অনিরুদ্ধ বাবুর গাড়িতে উঠে আমরা রাজারহাটের দিকে রওনা দিলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল। আমি কখনো ভাবিনি যে আমি এমন একটি রহস্যময় ও বিপজ্জনক অভিযানে জড়িয়ে পড়ব। রাহুল, তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। রাহুল গম্ভীর মুখে বলল, আপা, আমি জানি না আমার জীবন কেন এই মোড় নিল। কিন্তু এখন যখন এটা ঘটেই গেছে, তখন আমি এর শেষ দেখবই। আমরা রাজারহাটের পুরানো বাড়িতে পৌঁছে গেলাম। এটি একটি দুতলা বাড়ি, চারপাশে ঘন গাছপালা। বাড়িটি অনেক দিন ব্যবহার করা হয়নি বলে মনে হল। ধুলোমালা জমেছিল। আমরা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। রাহুল লাইট জ্বালানোর চেষ্টা করল, কিন্তু বিদ্যুৎ ছিল না। চলো মোমবাতি খুঁজে বের করি, আমি বললাম। আমরা দুজনে হাততে হাততে দেয়ালের পাশে একটি ড্রয়ার খুঁজে পেলাম। সেখানে কিছু মোমবাতি ও দেশলাই ছিল। আমরা মোমবাতি জ্বালালাম। ঠিক তখনই আমার চোখে পড়ল দেয়ালে ঝুলন্ত একটি পুরানো ছবি।
আমি কাছে গিয়ে দেখলাম এটি একটি দম্পতির ছবি। একজন সুন্দরী মহিলা আর একজন গম্ভীর চেহারার পুরুষ। রাহুল, এদিকে এসো, আমি ডাকলাম। এরা কি তোমার বাবা মা? রাহুল ছবির কাছে এসে আলোর সামনে দাঁড়াল। তার চোখ জ্বলজ্বল করে উঠল। হ্যাঁ, নানি আমাকে যে ছবি দেখিয়েছিলেন এরাই আমার বাবা মা গু। আমি ছবির নিচে তাকিয়ে দেখলাম একটি তারিখ লেখা আছে, 1508-1993, অনিল ও অঞ্জলি উ। রাহুল, এই তারিখটা চেষ্টা করে দেখো পাসওয়ার্ড হিসেবে, আমি বললাম। কিন্তু আমাদের কাছে ল্যাপটপ ছিল না। আমরা ভাবলাম বাড়িতে ফেরার পর চেষ্টা করব। হঠাৎ দূর থেকে গাড়ি আসার শব্দ শোনা গেল। আমরা জানালা দিয়ে দেখলাম সেই কালো গাড়িটি আসছে। ওরা আবার এসেছে, আমি ভয়ে চিৎকার করে উঠলাম। রাহুল দ্রুত সিদ্ধান্ত নিল। আপা, আমরা ভাগ হয়ে যাই। আমি ওদের ভুল পথে নিয়ে যাই। তুমি পেনড্রাইভটি নিয়ে এখান থেকে পালাও। বাড়ির পেছনে একটি দরজা আছে, ওখান দিয়ে বেরিয়ে যাও উ। না রাহুল, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি জোর দিয়ে বললাম। আপা, এটাই একমাত্র উপায়। আমরা দুজন একসাথে থাকলে ধরা পড়ে যাব। পেনড্রাইভটি রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি। আমি কাঁদতে কাঁদতে রাহুলকে জড়িয়ে ধরলাম। সাবধানে থেকো। আমি অনিরুদ্ধ বাবুর কাছে যাব উ। রাহুল আমাকে পেছনের দরজা দিয়ে বের করে দিল। আমি পেনড্রাইভটি নিয়ে অন্ধকারে দৌড়ে পালালাম। পেছনে শুনতে পেলাম দরজায় জোরে জোরে নক করার শব্দ। আমি আশেপাশে লোকজন খুঁজতে লাগলাম, কিন্তু রাতের বেলা সেই জায়গায় কেউ ছিল না। কোনো রিকশা বা ট্যাক্সিও পাওয়া গেল না। আমি হাঁটতে হাঁটতে মূল রাস্তায় পৌঁছালাম। সেখানে একটি রাতের দোকান খোলা ছিল। আমি সেই দোকানে গিয়ে একটি ফোন চাইলাম। দোকানি প্রথমে আমাকে সন্দেহের চোখে দেখল, কিন্তু আমার অবস্থা দেখে শেষে ফোন দিল। আমি অনিরুদ্ধ বাবুকে ফোন করলাম। তিনি দ্রুতই একটি গাড়ি পাঠাবেন বলে জানালেন। আমি দোকানের সামনে অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘণ্টা পর একটি গাড়ি এসে থামল। ড্রাইভার অনিরুদ্ধ বাবুর লোক বলে নিজের পরিচয় দিল। আমি গাড়িতে উঠে বসলাম। রাহুলের কি হল, আমি জিজ্ঞেস করলাম। ড্রাইভার বলল, সাহেব তাকে বাঁচাতে লোক পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না গি। আমার মন ভয়ে আর উদ্বেগে ভরে উঠল। রাহুল কোথায়? সে ঠিক আছে তো? গাড়ি একটি বড় বাড়ির সামনে এসে থামল। এটি শহরের উপকণ্ঠে একটি নির্জন এলাকায় অবস্থিত। আমাকে ভেতরে নিয়ে যাওয়া হল। ভেতরে দেখলাম অনিরুদ্ধ বাবু আরও কয়েকজন লোকের সাথে গভীর আলোচনায় মগ্ন। অমিতা, তুমি ঠিক আছো? তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু রাহুল? রাহুল কোথায়? আমার লোকেরা তাকে খুঁজছে। চিন্তা করো না, তাকে নিরাপদে নিয়ে আসা হবে গু। আমি পেনড্রাইভটি তাকে দিলাম। আমরা একটি তারিখ খুঁজে পেয়েছি, 1508-1993। এটা অনিল ও অঞ্জলির ছবির নিচে লেখা ছিল গু। অনিরুদ্ধ বাবু চমকে উঠলেন। এটা তাদের বিয়ের তারিখ নয়। এটা হলো সেই তারিখ যেদিন অনিল তার আবিষ্কারের প্রথম সফল পরীক্ষা করেছিল গু। তিনি দ্রুত ল্যাপটপ খুলে পেনড্রাইভ লাগালেন। পাসওয়ার্ড হিসেবে 1508-1993 দিলেন। স্ক্রিনে কিউ অ্যাক্সেস ডেনাইড কি লেখা দেখা গেল। হয়তো অন্য কোনো ফরম্যাটে লিখতে হবে, আমি বললাম। তিনি 1508-1993 লিখে দেখলেন। আবারও একই বার্তা। তারপর তিনি 1508-1993 লিখলেন। এবার স্ক্রিনে কিউ অ্যাক্সেস গ্র্যান্টেড লেখা দেখা গেল। পেনড্রাইভ খুলে গেল। তাতে অসংখ্য ফাইল ছিল, গবেষণাপত্র, ফর্মুলা, নকশা এবং ভিডিও। অনিরুদ্ধ বাবু ফাইলগুলি দেখতে শুরু করলেন। এটা অবিশ্বাস্য। অনিল সত্যিই একটি অফুরন্ত শক্তি উৎসের আবিষ্কার করেছিল গ। তিনি একটি ভিডিও চালু করলেন। ভিডিওতে দেখা গেল রাহুলের বাবা একটি ল্যাবে দাঁড়িয়ে একটি ছোট যন্ত্র দেখাচ্ছেন। এই যন্ত্রটি বায়ু থেকে শক্তি সংগ্রহ করতে পারে, তিনি ভিডিওতে বলছিলেন। এটি শত শত বছর ধরে বিনা খরচে শক্তি দিতে পারে। এটি পরিবেশবান্ধব এবং নিরাপদ। আমি এই প্রযুক্তি সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত করতে চাই, যাতে কেউ শক্তির অভাবে না ভুগে গু। অনিরুদ্ধ বাবু বললেন, এই আবিষ্কার বিশ্বের শক্তি সংকট দূর করতে পারে। কিন্তু এটি তৈল ও গ্যাস কোম্পানিগুলোর ব্যবসাকে হুমকির মুখে ফেলবে। তাই তারা অনিলকে হত্যা করে এবং তার আবিষ্কারের দস্তাবেজ চুরি করার চেষ্টা করে। কি এখন আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এই তথ্য এমন লোকদের কাছে পৌঁছাতে হবে যারা এটি সত্যিকারের মানবহিতৈষী কাজে ব্যবহার করবে, তিনি বললেন।
ঠিক সেই সময়ে দরজায় জোরে নক হল। আমরা সবাই চমকে উঠলাম। কে? অনিরুদ্ধবাবু চিৎকার করে জিজ্ঞেস করলেন। আমি রাহুল, ভেতর থেকে উত্তর এলো। দরজা খুলে গেল। রাহুল, তার চুল এলোমেলো, কাপড় ছেঁড়া অবস্থায় ভেতরে ঢুকল। রাহুল, আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আপা। আমি ওদের হাত থেকে পালাতে পেরেছি। কিন্তু ওরা আমার পেছনে আছে। আমাদের এখান থেকে চলে যেতে হবে গু। অনিরুদ্ধবাবু তাড়াতাড়ি পেনড্রাইভের সমস্ত ফাইল কপি করে তার ল্যাপটপে নিলেন। তারপর পেনড্রাইভটি আবার রাহুলকে দিলেন। আমরা এখন যাব জায়গায় তোমাদের নিয়ে যাব, তিনি বললেন। সেখানে তোমরা নিরাপদ থাকবে গু। আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিলাম। গাড়ি শহর ছেড়ে দূরের একটি ছোট গ্রামের দিকে চলতে লাগল। চারপাশে গভীর জঙ্গল, কোনো জনমানবের চিহ্ন নেই। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। একটি গোপন ঘাঁটিতে, অনিরুদ্ধবাবু বললেন। আমরা একটি গোপন সংগঠনের অংশ, যারা এই ধরনের প্রযুক্তি রক্ষা করে এবং মানবকল্যাণে ব্যবহার করে। কি? গাড়ি একটি পাহাড়ের গুহার কাছে এসে থামল। ভেতরে প্রবেশ করে আমরা দেখলাম এটি আসলে একটি আধুনিক ল্যাব। অনেক লোক কাজ করছে সেখানে। এখানে আমরা বিভিন্ন নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করি, অনিরুদ্ধবাবু ব্যাখ্যা করলেন। অনিল আমাদের সংগঠনের একজন সদস্য ছিলেন। তিনি তার আবিষ্কার সম্পর্কে আমাদের জানিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পর আমরা তার গবেষণার বিবরণ হারিয়ে ফেলি গু। রাহুলের চোখে জল এসে গেল। আমার বাবা এমন একটি মহৎ কাজের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, তিনি একজন অসাধারণ বিজ্ঞানী ছিলেন। এবং শুধু বিজ্ঞানী নয়, একজন মানবদর্দী ব্যক্তিও। তিনি চাইতেন তার আবিষ্কার সবার উপকারে আসুক। সেই রাতে আমরা সেই গোপন ঘাঁটিতে থাকলাম। পরদিন সকালে অনিরুদ্ধবাবু আমাদের একটি নতুন পরিকল্পনা জানালেন। আমরা অনিলের আবিষ্কারকে বাস্তবে রূপ দেব। তার সুরক্ষার জন্য, রাহুল, তোমাকে এবং অমিতাকে কিছুদিন এখানেই থাকতে হবে। তোমাদের বাবা-মাকে জানিয়ে দিয়েছি তোমরা নিরাপদে আছো গু। রাহুল জিজ্ঞেস করল, আমার নানি? তিনি ঠিক আছেন তো? হ্যাঁ, তিনি আমাদের অন্য একটি সুরক্ষিত স্থানে আছেন গু। আমরা সেই গোপন স্থানে 3 সপ্তাহ কাটালাম। এই সময়ে অনিরুদ্ধবাবু ও তার দল অনিলের আবিষ্কারকে পুনরায় তৈরি করার চেষ্টা করলেন। রাহুল তাদের সাহায্য করতে থাকল। আমি দেখলাম রাহুলের মধ্যেও তার বাবার মতো একটি বৈজ্ঞানিক মন রয়েছে। একদিন তারা সফল হলেন। অনিলের ডিজাইন অনুযায়ী তারা একটি ছোট যন্ত্র তৈরি করলেন যা বাতাস থেকে শক্তি সংগ্রহ করতে পারে। এটা আমরা করেছি, অনিরুদ্ধবাবু উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এবার আমাদের এই প্রযুক্তি বিশ্বের সামনে আনতে হবে গি। পরদিন তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানী ও সাংবাদিকরা আমন্ত্রিত হলেন। অনিরুদ্ধবাবু ও রাহুল তাদের সামনে এই প্রযুক্তি প্রদর্শন করলেন। প্রদর্শনী সফল হল। বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহ দেখাল। এর ফলে যারা আমাদের পেছনে লেগেছিল তারা আর কিছু করতে পারল না। রাহুল হয়ে উঠল একজন হিরো। তার বাবার অসমাপ্ত কাজ সে সম্পন্ন করল। বিশ্বের শক্তি সংকট দূর করার পথে নেতৃত্ব দিল। 1 বছর পর আমরা সবাই আমাদের বাড়িতে ফিরে এলাম। রাহুল তার পিতার নাম উজ্জ্বল করেছে। আমাদের পরিবার আবার একসাথে হয়েছে। এবার কোনো মিথ্যা নয়, কোনো গোপনীয়তা নয়। রাহুল এখন একজন বিখ্যাত বিজ্ঞানী। সে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে নতুন নতুন আবিষ্কার করছে। আমি তার পাশে আছি, তার বড় বোন হিসেবে, তার বন্ধু হিসেবে। আমাদের জীবনে সেই অদ্ভুত ঘটনাটি আমাদের চিরতরে বদলে দিয়েছে। আমরা জেনেছি সত্যি, সাহস এবং ভালোবাসার মূল্য কত বেশি। আজ আমি যখন সেই দিনের কথা ভাবি, যখন রাহুল আমাকে টেবিলে সেই কথাগুলো বলেছিল, আমি হাসি। তখন আমি বুঝিনি তার আসল উদ্দেশ্য। সে আসলে বলতে চেয়েছিল যে সে আমাকে সারা জীবন রক্ষা করবে, আমার পাশে থাকবে একজন ভাই হিসেবে, একজন বন্ধু হিসেবে। কখনো কখনো ভুল বোঝাবুঝি ভয়ানক বিপদের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু সত্যি ও ভালোবাসা সব সময় জয়ী হয়। এই ছিল আমার গল্প, একটি গল্প যা আমার পরিবারকে বদলে দিয়েছে, আর একটি আবিষ্কার যা গোটা বিশ্বকে। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা।
রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। ৫,০০০ টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে ১০,০০০ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া ৩,০০০, মায়ের ওষুধ ২,০০০, খরচপাতি ৩,০০০। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। ১৫,০০০ টাকা হলে অনেক কিছু করা যাবে।
তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা তিনতলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে, কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে। চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে।
তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে উ। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও উ। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই উ। বলো উ। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি ই। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট উ। রাকিব তানিয়ার দিকে তাকাল।
তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে। ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল।
সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি, মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে।
স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০, তৃতীয় মাসে ২০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর। রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে ১,০০০ বাচ্চা পড়ছে। ২০ জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও ২টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান।
সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে। টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়। এটা আমাদের সবার জয়। সত্যের জয়। 13 অধ্যায় সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে। পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায় পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল।
প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর ৫ লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না।
আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না গে। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে গি। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এতদূর যাবে গু। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গু। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গু। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।